আমি তো তোমার সাথে সেরকম কোনো মনে করতে চাইছি না। তাহলে দেখো, পাহাড়ের ছায়া কেমন আমাদের ঘরে এসে পড়েছে। ও যেন কিছু বলছে। না, তুমি আর পাহাড়ের কথা বলবে না, আমার কথা বলো। আমার কথা, পাহাড়ের সাথে কথা বললো তুমি আবার বন্ধ করো প্লিজ। পাহাড় অপছন্দ তোমার? না, কিন্তু তুমি আমার কথা বলো। আমাকে তুমি ভালোবাসো না তিস্তা? ভালোবাসো না? আমার বড় শীত করে। কত জ্বর এখন? জানি না, রাত্রে তো 2 মতো ছিল, এখন বোধহয় একটু কমেছে। ঠিক আছে, আমি স্যারকে বলে দেবো। মেডিকেল আছে তো তোমার? আছে। কি হয়েছে তিস্তা তোমার? কিছু না, কি আবার হবে? আমাকে নিয়ে এত ভেবো না। এই জানো, কাল পুপুলকে স্বপ্নে দেখেছি। তাই? কি দেখলে? ভালো মনে নেই, মনে হলো আমি আর পুপুল গল্প করছি। ইস, ও এখানে একবার এলে এত ভালো হতো। একবার? আরে না না, আমি তামিল করিনি, তুমি সেটা জানো তিস্তা। দেখ, তুমি যে পাহাড় ছেড়ে পুপুলের স্বপ্ন দেখলে, এটা একটা ভালো লক্ষণ। এবার হয়তো আমার স্বপ্ন দেখবে। তোমার জ্বরটা কমলে চলো কোথাও ঘুরে আসি। চলো, ভ্যালি অফ ফ্লাওয়ার্স যাবে? আবার পাহাড়? অসম্ভব, ওখানে গেলে তো তুমি আমার দিকে মনই দেবে না। বরং চলো সমুদ্রে কোথাও যাই। আচ্ছা। অনেক ছোটবেলায় একবার বাবা মার সাথে পুরী গিয়েছিলাম, ভালো মনেও নেই। চলো বরং ওখানেই আরেকবার যাই। ওই দেখো, শীত আসছে, এবার এখানে বরফ পড়বে। পড়বে কি? সববার তো পড়ে না শুনেছি। না না, এবছর পড়বে। দেখছো না, গাছের সবুজ সব শুকিয়ে গেছে। এবার গোটা রাস্তা ঘাট সাদা হয়ে যাবে। শনের মতো সরু সরু বরফ জানলার কাছে লেপ্টে থাকবে, আর বরফগুলো সকালে গলে গেলে যে জলের গুঁড়ো লেগে থাকবে, সেইগুলো সরিয়ে আমরা নিচেতে মুখ দেখব। তাই না সন্দীপ? এইভাবে আমাদের বাঁচাগুলো চলতে থাকে। শীত ঘুম এসে ঘিরে ধরে আমাদের, সময় যেন নিথর হয়ে যায়। শুধু পাহাড় প্রহরীর মতো আমাদের পেছনে এসে দাঁড়ায়। আর আমার ভয়ে হাত পা সব পেটের ভেতরে সেদিয়ে যেতে থাকে। গালের চামড়া শুকিয়ে খসখসে হয়ে যায়। আর আমার শীত করে, বড় শীত করে। তা তুমি বলতে চাও কি? কি হলো, চুপ করে আছো কেন? আপনার শরীর এখন কেমন আছে? আমার খবর নিয়ে তোমার কোনো দরকার নেই, যা বলতে এসছো তাই বলো। মা, দীপঙ্কর প্লিজ, মাকে বকো না। উনি এখনো আমায় ভিলেন ভাবেন, কিন্তু মা বিশ্বাস করুন,
আমাদের ডিভোর্সের জন্য আমি যতটা দায়ী ছিলাম, তিস্তারও দায় ছিল ঠিক ততটাই। পার্থ, এসব কথার কোনো মানে হয় না। যা বলবার পরিষ্কার করে বলো। আপনি কিন্তু আমাকে দীপঙ্করের মতনই ভালোবাসতেন। আমাকে বলতেন আমার 2 ছেলে। পার্থ, এসব কথা এখন থাক। ও, তাই বুঝি তুমি আমার মেয়েকে রাত 2টোর সময় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছিলে? বাড়ির সমস্ত তালা সেট নতুন করিয়েছিলে, যাতে আমার মেয়ে ডুপ্লিকেট চাবি ইউজ করে ঘরে না ঢুকতে পারে। যাক, এসব কথা তুলবো না পার্থ। আমার বয়স হয়েছে, নিজেকে অসুস্থ লাগে। কিন্তু মা, আপনি এই কথা তো মানবেন যে আমি তিস্তার জন্য ওয়েট করেছিলাম, সেই জন্য আজও বিয়ে করিনি। আপনার মেয়ে কিন্তু করেছে। বেশ করেছে। ঠিকই তো, তাহলে আমায় দোষ দিচ্ছেন কেন? থাক, সত্যি এসব কথা এখন থাক। তুমি কেন এসেছো পার্থ? দীপঙ্কর, আমি খুব টায়ার্ড। মানে? উপুলকে নিয়ে দিন দিন একটা অসহ্য কাঁদুনে মার্কা ছেলে তৈরি হচ্ছে। আমাকে অফিসিয়াল কাজে বাইরে বাইরে ঘুরতে হয়, বেশি দেখতেও পারি না। বাবা মারও বয়স হয়েছে। তাহলে কোর্টে দাঁড়িয়ে কেন বলেছিলে যে পুপুলকে রাখবে? তখন তো আমি বুঝতে পারিনি মা। তখন তো যেভাবে হোক আপনার মেয়েকে প্রেসারে রাখতে হবে। সরি, আই ওয়াজ জোকিং। না, তুমি ঠিকই বলেছ। আর এখন ওই প্রেসার দেবার জন্যই। কি হলো, চুপ করে গেলেন কেন? বলুন বলুন, আমি প্রেসার দেওয়ার জন্যই পুপুলকে আপনাদের ঘাড়ে গচাতে চাইছি, তাই না? তুমি কি চাইছো আসলে পার্থ? পুপুলকে তোমাদের কাছে রাখতে চাইছি। Edith, I'm sorry, I'm in a meeting. I'll call you back in 5 minutes time. Yeah, bye. কি বলছিলাম? ও হ্যাঁ, পুপুলকে আমি তোমাদের কাছে রাখতে চাইছি। তার কারণ আমি আর ওর দায়িত্ব নিতে পারছি না। হ্যাঁ, ওর খরচ খরচা যা লাগে তা আমি। একদম বাজে বকবে না। তুমি সত্যি এতটা খারাপ পার্থ? হয়তো তুমি যা ভাবতে পারো তার চেয়েও একটু বেশি। যাক, তোমরা তাহলে পুপুলকে এখানে রাখবে না, ঠিক আছে? আমি ওকে নিয়ে তিস্তার ওখানেই যাই। ওকেও নতুন বাবাও দেখানো দরকার। পার্থ, পুপুলকে আমি নতুন বাবার কথাও বলেছি। আমি আসি। আপনারা নিশ্চয়ই তিস্তার নতুন ঠিকানা আমায় দেবেন না? নো প্রবলেমস, আমি নিজেই খুঁজে বার করে নেব। আমি চললাম। দীপঙ্কর, তোমায় আমি পরে অফিসে ফোন করে নেব। কি এতক্ষণ ক্লাস নিচ্ছে তিস্তা? চলে আসবে এক্ষুনি। ক্লাস 9-এর সামনে পরীক্ষা না? আপনার দেখছি তিস্তার রুটিন পর্যন্ত মুখস্থ। কখন কোন ক্লাস, কার ক্লাস? সন্দীপ, ও তিস্তার জন্য ওয়েট করছো নিশ্চয়ই। আমি এগোই। মিস মিত্র যাবে নাকি? না, আপনি এখন আমার তিস্তাদির সঙ্গে একটু দরকার আছে। ওকে, বাই। ইস, মানুষদা স্কুটারের পেছনটা খালি যাবে। আপনি কি আমার উপর রেগে আছেন সন্দীপ? আপনার ওপর? কেন বলুন তো, কেন? আর আপনার ওপর রেগে থাকলে পৃথিবীর তাবৎ নারীবাদীর আস্ত রাখবে আমাকে? জ্যান্ত ঝলসাবে। কি হয়েছে বলুন তো? না, আমার আবার কি হবে? আমি সাধারণ ছাপোষা মানুষ, আমার আবার কি হবে?
আচ্ছা, আপনারা নিজেদের কি ভাবেন বলুন তো? হ্যাঁ, একটা মানুষ আর সব বুঝে ফেলেছেন, তাই না? সব। আমি কি তাই বলেছি? তাহলে ওরম চাপা গলা করে বললেন কেন? কি হয়েছে বলুন তো আপনার? যেন বিশাল বুঝদার মানুষ। আচ্ছা, ওরম চাপা গলা করা শিখতে গেলে আমি কি করতে হবে বলুন তো? বার্ধক্য, বিয়ে আর গোটা দিন লিভ টুগেদার নাকি? সন্দীপ, ওই যে এসে গেছে আপনার বান্ধবী, যাবতীয় সাইলেন্স নিয়ে, মানে পাহাড়ের নির্জনতা, নিঃশব্দ, এইসব নিয়েটি আর কি। আমার না মাঝে মাঝে আপনাদের দুজনকে দেখলে একটা প্রবন্ধ লিখতে ইচ্ছে করে, ভারতীয় লেসবিয়ানদের ইতিহাস। সন্দীপ প্লিজ। তোমাদের বুঝতে পারি না আমি, আর তোমরা হবে সেটাই তোমাদের মহত্ব। বুঝে ফেললে কি অসাধারণত্ব থাকে? অর্ডিনারি হয়ে যায় না তখন মানুষ? সন্দীপ, ঠান্ডা মানুষ, ঠান্ডা। আর এই ঠান্ডা হওয়াটাকে মনে করে জীবনের সব থেকে ইম্পর্টেন্ট ঘটনা। ওয়ার্লপুল, ওয়ার্লপুল ফ্রিজ। তোমরা সবাই আসলে এক একটা ফ্রিজ, নিজেরাই ফ্রিজ। পেঙ্গুইনে তোমার মতো ঢুকতে ভয় পাবে। দাঁড়াও, আমিও যাব। না, আমি বাড়ি যাবো না। কোন ইগলুর মধ্যে ঢোকার বিন্দু মাত্র বাসনা আমার নেই। এটা ঢের ভালো আমার গুরুঙের বস্তি, ওখানে অন্তত তোমার সান্নিধ্য থেকে স্বস্তি বোধ করি আমি। হতে পারে ওরা সরল মানুষ, কিন্তু ওদের এই সরলতা তোমাদের এই সো কল্ড আধুনিকতা হচ্ছে পৃথিবীতে বেশি প্রয়োজনীয়। হ্যাঁ, বেশি প্রয়োজনীয়। চল, বাড়ি চল। তুই যা, আমি পরে যাব।